সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ বাংলাদেশে কেন অস্ত্রের চালান পাঠাচ্ছে জাপান? টোকিওর হানিদা বিমানবন্দরে নেমেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান জাপানের আকাশের দিকে তাকালেন। জাপানের আকাশে তখন ঘোর অন্ধকার নেমে এসেছে, কিন্তু জাপানের আকাশে অন্ধকার নামলেও বাংলাদেশের জন্য বয়ে এনেছে আশার আলো। কারণ এতদিন ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের মূল উৎস জুড়ে চীন, কিছু অংশে তুরস্ক থাকলেও এই মঞ্চে এবার যুক্ত হয়েছে জাপানের নাম। এবার জাপান সরাসরি হাত বাড়িয়েছে বাংলাদেশের সামরিক খাতে। তবে এই সহযোগিতা শুধু রাডার, ড্রোন বা এনক্রিপ্ট যোগাযোগ প্রযুক্তির লেনদেনের সীমাবদ্ধ নয়, এটি গভীরতর কৌশলগত অংশীদারিত্বের বার্তা। 29শে মে টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফোরামের ফাঁকে প্রফেসর ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো এসে বারের মধ্যে একান্ত একটি বৈঠক হয়। বৈঠকে উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়: প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও সামরিক পণ্যের স্থানীয় উৎপাদন। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়, ঢাকা আর শুধু সরঞ্জাম চায় না, চায় প্রযুক্তির স্বাধীনতা। জাপান সেই আহ্বানে সাড়া দেয়। জাপান বাংলাদেশকে একটি চতুর্মাত্রিক সামরিক সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে উন্নতমানের নজরদারি রাডার, সীমান্ত নজরদারির জন্য ড্রোন, নিরাপদ সামরিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, এমনকি একটি ডিফেন্স ইনোভেশন হাব স্থাপনের পরিকল্পনা। এছাড়া জাপান বাংলাদেশকে এমন এক সামরিক রাডারের প্রস্তাব দিয়েছে যা মুহূর্তে আকাশ বা সমুদ্র সীমায় যে কোনো অনুপ্রবেশ শনাক্ত করতে সক্ষম। এই প্রস্তাবিত ড্রোন সিস্টেম সীমান্তে বাস্তবসম্মত নজরদারির জন্য অপরিহার্য হবে। আর এনক্রিপ্ট সামরিক যোগাযোগ ব্যবস্থা এমনভাবে উন্নত যে এর মাধ্যমে দেশের অভ্যন্তরে সামরিক কার্যকলাপে কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। জাপানের সেরা প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আধুনিকায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছিল বহু আগেই। জাপান ও বাংলাদেশের সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি একাধিক ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী। বঙ্গোপসাগরের নিরাপত্তা বজায় রাখা, ভারত সীমান্তে রোহিঙ্গা ও চোরাচালান জনিত উদ্বেগ, এমনকি ঢাকার ভিতরে ছায়ার মতো গড়ে ওঠা রাষ্ট্রদ্রোহী চক্র নিয়ন্ত্রণে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টোকিও বুঝেছে বাংলাদেশের সাথে এই বিনিয়োগ কেবল কূটনৈতিক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান দিন দিন গুরুত্ব পাচ্ছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি জাপানের জন্য এক কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায়ের জন্য জাপানের জন্য দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে। টোকিও বাংলাদেশকে একটি প্রতিরোধ ঘাঁটিতে রূপান্তরিত করতে চাইছে, যাতে তারা ভারতের ভূকৌশলগত দিককে চ্যালেঞ্জ করতে পারে। আর বাংলাদেশ সে সকল দেশকে দেখিয়ে দিতে চাইছে যে তারা এতদিন ধরে তাকে অবমূল্যায়ন করেছে। জাপানি প্রতিনিধিদের চোখে ছিল এমন এক প্রত্যাশার ছায়া যা কেবল পারস্পরিক চুক্তি নয়, একটি কৌশলগত যুগপথ বাস্তবায়নের প্রতিচ্ছবি। এই সফরের খবর ছিল না কোনো বড় মিডিয়ার হেডলাইনে, ছিল না লাল গালিচাপা তরিং ক্যামেরার ঝলকানিতে। তবুও এর অভিযান এমন এক গভীর যা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে আঁচড় কাটার ক্ষমতা রাখে। এর সফল কূটনীতির ভাষার ঘোষণা ছাড়াই বিপ্লব, এমন একটি যাত্রা যা অর্থনৈতিক সহযোগিতা শুরু করে সামরিক মোড় ঘুরিয়ে দেওয়ার পথে এক নিঃশব্দ কিন্তু দৃঢ় পদক্ষেপ। আকাশে যেন মেঘ জমেছে, তেমনি আন্তর্জাতিক রাজনীতির আকাশেও জমে উঠেছে বাস্তবতা। আর সেই বাস্তবতা একটি নতুন অধ্যায়ে লিখতে এসেছে এক অপ্রচলিত রাষ্ট্রনায়ক, যিনি নিজের পরিচয় রাজনীতির চেয়ে প্রজ্ঞার তৈরি করেন। জাপান বহু দশক ধরে বাংলাদেশের পাশে ছিল উন্নয়ন সহযোগী হিসেবে, রেললাইন, সড়ক, মেট্রো, বিদ্যুৎ কেন্দ্র, মানব সম্পদ উন্নয়নে। কিন্তু এবার যে হাত বাড়ানো হয়েছে তা উন্নয়ন নয়, সামরিক সহাবস্থানের হাত। এই বদল এসেছে এক নিঃশব্দ তাগিদ থেকে, যা উদ্বুদ্ধ হয়েছে আঞ্চলিক ভূরাজনীতির নতুন মানচিত্র থেকে। চীনের আগ্রাসীয় ও অর্থনৈতিক সামরিক কৌশল যখন ভারত মহাসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে, তখন জাপানের কাছে বাংলাদেশের কেবল আর্থিক বিনিয়োগের গন্তব্য নয়, বরং একটি কৌশলগত অগ্রদূত। টোকিও এখন ঢাকাকে দেখছে ডিফেন্স পার্টনার নয়, বরং থিঙ্কিং পার্টনার হিসেবে। একটি রাষ্ট্র যা কৌশল প্রজ্ঞার ন্যায্যতার ভিত্তিতে নিজেকে একটি নিরপেক্ষ অথচ প্রস্তুত শক্তিতে রূপান্তরিত করতে পারে। জাপান বোঝে ভারতের পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে শক্তিশালী করলে চীনের স্টিংস অফ পালস থিওরির গলা টিপে ধরা সম্ভব। অপরদিকে বাংলাদেশও জানে একাধিক পরাশক্তির মাঝখানে নিজেকে দাঁড় করাতে হলে কেবল অর্থনীতি নয়, নিরাপত্তা ও কৌশলেও স্বাধীন ভারসাম্য থাকতে হবে। তাই এই সমঝোতা হচ্ছে একটি কৌশলগত নিঃশব্দ সন্ধি, যেখানে জাপান অস্ত্র দিচ্ছে কিন্তু তা যুদ্ধের জন্য নয়, বরং অবস্থান জানান দেওয়ার জন্য।
প্রশ্ন উঠেছে, এটি কি একটি নতুন শীতল যুদ্ধের সূচনা, যেখানে ছোট রাষ্ট্রগুলো পরাশক্তির ছায়া যুদ্ধে একে অপরকে পাশে টানছে, নাকি এটি শান্তির সন্ধানে এক যৌথ অভিযাত্রা যেখানে প্রযুক্তি ও নীতিকৌশল মিলিয়ে তৈরি হবে নতুন দেশের আঞ্চলিক প্রতিরক্ষা প্ল্যাটফর্ম? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু বাস্তবতা বলছে জাপানের সিদ্ধান্ত নিয়েছে প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে, কারণ বিশ্ব রাজনীতির পরবর্তী ধাপে শুধু কে সমর্থন করবে তা নয়, বরং কে কাকে বিশ্বাস করে এই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। জাপান বাংলাদেশের জন্য যে চারমাত্রিক সামরিক প্রযুক্তি প্যাকেজ প্রস্তাব করেছে তা শুধু অস্ত্রের বিনিময় নয়, বরং এটি একটি কৌশলগত বিন্যাস। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক বিশ্বমানের নিরাপত্তা কাঠামোতে রূপান্তরিত করার এক বিরাট সুযোগ। এই প্যাকেজের প্রথম উপাদান হল উন্নত সামরিক রাডার সিস্টেম। এটি এমন একটি মাল্টিলেয়ার প্রযুক্তি যা এক যুগের আকাশ, জল বা স্থল সীমায় নজরদারি চালাতে সক্ষম, 300 মিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে, যার মাধ্যমে শত্রু বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের গতি, ধরন এবং গতিপথ আগেই পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। এই রাডার সেনাবাহিনীর সাথে যৌথ অপারেশনের সেন্টারের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে রিয়েল টাইমে অ্যালার্ট পাঠাতে পারবে, যা যুদ্ধের সময় বা অনুপ্রবেশের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এর একটি বিশেষ ব্যবহার হবে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র অঞ্চলে সন্দেহভাজন জাহাজ ও ডুবোজাহাজ শনাক্তকরণে, যা আগে চীন বা তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হতো। এই প্যাকেজের দ্বিতীয় উপাদান হল জাপানি ড্রোন নজরদারি সিস্টেম। এটি শুধু সীমান্তে উড়ন্ত ডিভাইস নয়, বরং এটি একটি ভ্রাম্যমাণ গোয়েন্দা ইউনিট। এই ড্রোনগুলো 18 ঘন্টা পর্যন্ত টানা উঠতে সক্ষম এবং তাতে থাকে ইলেকট্রো অপটিক্যাল ইনফারেন্স সেন্সর, যার ফলে রাতেও স্পষ্ট নজরদারি চালানো সম্ভব। এগুলোর মাধ্যমে ফেস রিকগনিশন বা মুভমেন্ট অ্যানালাইসিস করা যাবে, অর্থাৎ সীমান্তে মানুষের গতিবিধি দেখে তাৎক্ষণিকভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সম্ভব হবে। সরাসরি সেনাকেন্দ্রের লাইভ ভিডিও সম্প্রচারের ব্যবস্থা থাকায় অপারেশন কন্ট্রোলের দিক থেকে এটি হবে একটি যুগান্তকারী সংযোগ। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, মিয়ানমার সীমান্ত, সুন্দরবনের চোরাচালান রুট এবং তার সীমান্তে বিচ্ছিন্নকারী তৎপরতা শনাক্ত প্রতিরোধে এই ড্রোন ব্যবস্থায় কার্যকারিতা অসাধারণ। তৃতীয় উপাদান হল ইনক্রিপ্ট কমিউনিকেশন সিস্টেম। এটি এমন একটি সামরিক গ্রেডের নিরাপত্তা যোগাযোগ। এতে থাকবে এবং টু অ্যান্ড ইনক্রিপশন কোড, রেডিয়েশন প্রযুক্তি যা প্রতি 60 সেকেন্ডে সংকেত পরিবর্তন করে, এবং জ্যামিং রেজিস্ট্যান্স ক্ষমতা। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল সেনাবাহিনীর কমান্ডো থেকে ফিল্ড ইউনিট পর্যন্ত প্রতিটি বার্তা দ্রুত, নির্ভুল এবং নিরাপদভাবে আদান প্রদান হবে, যা যে কোনো যুদ্ধকালীন কিংবা অভ্যন্তরীণ সংকটকালে সিদ্ধান্ত গ্রহণে অমূল্য হয়ে উঠবে। চতুর্থ এবং সবচেয়ে কৌশলগত উপাদান হল স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্র। এটি কেবল একটি মিলিটারি একাডেমি নয়, বরং একে বলা হচ্ছে এয়ার ব্রেন ইনকিউবেটর, যেখানে সেনা সদস্যরা ভার্চুয়াল সিমুলেশন ওয়্যারফেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত সিদ্ধান্তমূলক প্রশিক্ষণ, সাইবার ওয়্যারফেয়ার এবং স্মার্ট ইউনিফর্ম ও সেন্সর প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা অর্জন করবে। এই প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি হবে ভবিষ্যতের সেই যারা শুধু মাঠের যুদ্ধ নয়, তথ্য যুদ্ধেও সমান দক্ষ হবে। এটি যুদ্ধজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক নেতৃত্বের একত্রিত রূপ। সব মিলিয়ে এই প্যাকেজের মাধ্যমে জাপান বাংলাদেশকে কেবল অস্ত্রে সজ্জিত করছে না, বরং তথ্য, কৌশল, মনস্তত্ত্ব ও নেতৃত্বে সজ্জিত এক নতুন প্রজন্মের বাহিনী গড়ে তোলার দিশা দেখাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।